নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুম, সবাইকে স্বাগত। আমি ডক্টর মৃত্যুঞ্জয় কর্মকার, সহশিক্ষক, পুরুলিয়া জেলা স্কুল। আমরা আগের ক্লাসে নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত, এই অধ্যায়টির প্রথম পর্বটি আমরা শেষ করেছি। এখন পড়াবো আমরা দ্বিতীয় পর্বটি। দ্বিতীয় পর্বে আমরা দেখব যে ইটালি কিভাবে ঐক্যবদ্ধ হয়েছিল। একটা আমরা এখানে দেখিয়েছি যে ঐক্যের পথে পর্যায়ক্রমিক অগ্রগতি, ইতালির অগ্রগতি, এবং সেটা দেখো প্রথমেই করেছি আমরা 1815 খ্রিস্টাব্দ, ভৌগোলিক সংজ্ঞার দেশ। 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা বন্দোবস্ত, ন্যায্য অধিকার নীতি, শক্তি সাম্য নীতি আর ক্ষতিপূরণ নীতি, এরই পরিপ্রেক্ষিতে ইটালিকে 8টি খণ্ডে বিভক্ত করা হয়েছিল এবং বাস্তবে ইটালিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই ম্যাটারনিক ঠাট্টা করে বলেছিলেন, ইটালি এখন ভৌগোলিক সংজ্ঞার দেশ। সেই ইটালি কিভাবে আস্তে আস্তে একটি জাতিরাষ্ট্র, জাতিরাষ্ট্র এই শব্দটি খুব গুরুত্বপূর্ণ। আমরা এই অধ্যায়ে জাতিরাষ্ট্রের কথা পড়ব। যখন কালচারাল এন্টিটি অফ এ নেশন এবং পলিটিক্যাল এন্টিটি অফ আ স্টেট, অর্থাৎ রাষ্ট্রের রাজনৈতিক সত্তা এবং জাতির সাংস্কৃতিক সত্তা যখন মিলিত হয়, সমন্বিত হয়, তখনই জাতিরাষ্ট্রের উত্থান ঘটে। তো ইটালি সেই জাতিরাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করছে 1861 খ্রিস্টাব্দে। যে ইটালি 1815 খ্রিস্টাব্দে ভৌগোলিক সংজ্ঞার দেশ, সেই ইতালিতে ইতালিকে ঐক্যবদ্ধ করার একটি প্রয়াস কার্বোনারি আন্দোলন এবং ফ্রিম্যানসন সমিতি, অর্থাৎ এগুলি গুপ্ত সমিতি, এরা বিভিন্ন প্রকার অন্তর্ঘাতমূলক কাজে জড়িয়ে ইটালির ঐক্যের পথে যে বাধা, প্রতিবন্ধকতা, সেইগুলোকে দূর করার চেষ্টা করেছিল। 1820 দশকে এই আন্দোলনটি নেপলসকে ঘিরে কিছুটা জমাট বেঁধেছিল, কিন্তু যেহেতু এদের সমস্ত কর্মসূচি গোপন ছিল, এই গোপনীয়তা, এই কারণে সাধারণ জনগণ এদের যে কর্মসূচি সেই সম্পর্কে কোনো দিনেই অবহিত হতে পারেনি। স্বাভাবিক কারণেই তাদের যে শুভ উদ্দেশ্য, অর্থাৎ ইটালির ঐক্য, এই বার্তাটি পৌঁছাতে পারেনি সাধারণ মানুষের মধ্যে। ফলে কার্বোনারি আন্দোলন কিন্তু সফল হয়নি। পরক্ষণেই ইটালিতে শুরু হলো রিসর্জিমেন্টো, অর্থাৎ পুনর্জাগরণ। কিসের পুনর্জাগরণ? না, বাস্তবে ইটালীয় যে সাহিত্যিক, দার্শনিক, ঐতিহাসিক, বুদ্ধিজীবী যারা ছিলেন, তারা ইটালির যে পুরানো ইতিহাস পিছন দিকে ফোকাস দিলেন। পুরানো ইতিহাস কোন পুরানো ইটালি কোন ইটালি? না, সেটা হলো আসলে ইটালি রেনেসাঁসের দেশ। সারা বিশ্বে রেনেসাঁসের প্রথম দৃষ্টান্ত ইটালি। স্বাভাবিক কারণেই কবি সাহিত্যিকরা ইটালির যে প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি, তাতে আলোকপাত করে নতুন প্রজন্মের ইটালিয়ান, অর্থাৎ ইতালীয়দের দেখাতে চাইলেন যে কোন ইটালি ছিল আর আজ কোন ইটালি, এই পার্থক্যটা করে দিয়ে তাদের মধ্যে একটা
জাতীয়তাবাদী ভাবনা গড়ে তোলার পথ দেখিয়ে দিলেন। ফলে যে জাগরণ ঘটল তাকে বলছি আমরা রিসর্জিমেন্টো। এবং রিসর্জিমেন্টোর পরেই আমরা দেখছি যে ইটালির যে যুব সমাজ তারা খানিকটা উদ্বুদ্ধ হচ্ছে। এবং এক্ষেত্রে অবশ্যই কার্বোনারি সমিতির অন্যতম সদস্য, যিনি শেষ পর্যন্ত বুঝতে পেরেছিলেন যে কার্বোনারির মাধ্যমে ইটালিকে ঐক্যবদ্ধ করা সম্ভব নয়, তাই তিনি 1831 খ্রিস্টাব্দে তৈরি করলেন ইয়ং ইটালি। কেমন নিয়ম করলেন? 40 বছর বয়স, তার বেশি নয়, তাহলে 40 এর বেশি নয়, এই বয়সের যারা যুবক, ইটালীয় যুবক, তাদেরকে নিয়ে তৈরি করলেন ইয়ং ইটালি। এবং ইয়ং ইটালির আমরা একটা ছবি দেখিয়েছি, দেখো তোমরা, যে এই যে আমরা ছবিটা দেখিয়েছি, এইটার একদিকে রয়েছে গণতন্ত্র, সাম্য আর মানবতা, অন্যদিকে রয়েছে ঐক্য, স্বাধীনতা। কার্বোনারি রিসর্জিমেন্টোর পর ইটালির ঐক্য আন্দোলনের এক গুরুত্বপূর্ণ পর্যায় ইয়ং ইটালি আন্দোলন। এই ইয়ং ইটালি এটি সংগঠন একটি, কেমন সংগঠন? যেখানে অনূর্ধ্ব 40 এই সমস্ত যুবকদের নিয়ে এটি তৈরি করেছিলেন জোসেফ ম্যাৎসিনি। ম্যাৎসিনি সদস্যও ছিলেন কার্বোনারির, এবং উপলব্ধি হয়েছিল কার্বোনারি দিয়ে ইটালির ঐক্যের পথ প্রশস্ত করা যাবে না। 1831 খ্রিস্টাব্দে তৈরি করলেন, এবং আমরা দেখো 1833 খ্রিস্টাব্দে এই সদস্য সংখ্যা 60,000 হয়েছিল। কি সুন্দর ঘোষণা! পতাকা তারা ঠিক করল। সেই পতাকার ইটালীয় ভাষায় লেখা রয়েছে ইউনিয়ন ফ্রোজা এলিভার্টি। তো আমরা জানি এখানে ঐক্যের কথা বলা হয়েছে, স্বাধীনতার কথা বলা হয়েছে, আর ফোরজা এটা আসলে স্ট্রেংথ, পাওয়ার। আর কি করলেন না, তিনি ঘোষণা করলেন ইটালিয়া ফারা ডা সে, অর্থাৎ ইতালীয়দের দ্বারাই মুক্ত হবে। তাহলে এরপরে আমরা এই ম্যাৎসিনি ইতালির ঐক্যের ক্ষেত্রে কি লক্ষ্য রাখলেন এবং কি আদর্শ স্থাপন করলেন? তিনি পরিষ্কার করে দিলেন ইটালি ঐক্যবদ্ধ হবে ইতালীয় শক্তিতেই, অর্থাৎ বাইরের কোনো শক্তি প্রয়োজন নেই, তিনি স্পষ্ট করে দিলেন। আর কি স্পষ্ট করলেন? যে ঐক্যবদ্ধ ইতালি তৈরি হবে প্রজাতান্ত্রিক সরকার, অর্থাৎ আদর্শগতভাবে সরকারের চরিত্রটি কেমন হবে তিনি স্পষ্ট করলেন জনগণের কাছে। এরপরে হলো 1848 খ্রিস্টাব্দ, ফ্রান্সে শুরু হয়েছে ফরাসি বিপ্লব। আমরা আগেই পড়িয়েছি যে ফরাসি বিপ্লব আসলে সম্ভাব্য বিশ্ব বিপ্লব, এরিক হবসবম বলেছেন। এবং 1848 খ্রিস্টাব্দকে আমরা বিপ্লবের বছর বলি। স্বাভাবিক কারণেই সেই 48-এর ঢেউ লাগলো ইটালিতে। পার্মা, মডেনা, টাস্কান প্রভৃতি অঞ্চলে ইয়ং ইটালির নেতৃত্বে স্থাপিত হলো প্রজাতান্ত্রিক সরকার। কিন্তু অস্ট্রিয়া প্রবল প্রতিদ্বন্দ্বী। অস্ট্রিয়ার সেনার আঘাতে চুরমার হয়ে গেল ম্যাৎসিনির প্রচেষ্টা, এবং প্রমাণ হয়ে গেল যে প্রকৃতপক্ষে ইটালীয় শক্তিতেই ইটালি ঐক্যবদ্ধ হবে, এটা মধ্যে রয়েছে খানিকটা ত্রুটি। এখন খুব স্পষ্ট কথা বলতে পারি আমরা যে ম্যাৎসিনি ইটালির ঐক্যের প্রশ্নে যে উদ্যোগ গ্রহণ করেছিলেন সেইগুলি কিন্তু সফল করতে পারেননি। তার অর্থ এই নয় যে ম্যাৎসিনির কোনো অবদান নেই। আমরা তাই প্রশ্ন রেখেছি যে ইয়ং ইটালির আসল অবদান কি? আসল অবদান বলার অর্থটা কি? তার মানে হচ্ছে যে তাৎক্ষণিকভাবে যে উদ্যোগ গ্রহণ করেছিল তা সফল হয়নি,
অস্ট্রিয়াকে বিতাড়িত করতে পারেনি ইটালি, ইয়ং ইটালি, কিন্তু যা পেরেছিল সেটা হলো ইতালীয় তরুণ প্রজন্মের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করতে পেরেছিল। এবং এই সৃষ্টি করতে পেরেছিল যে ইতালিকে ঐক্যবদ্ধ করতে হবে, অর্থাৎ সমস্ত জাতির একটা সংকল্প নির্ণয় করতে পেরেছিলেন ম্যাৎসিনি। তাই ম্যাৎসিনিকে বলা হয় ইটালির ঐক্যের প্রত্যাদিষ্ট পুরুষ, অর্থাৎ তাকে প্রফেট বলা হয়। স্বাভাবিক কারণেই ম্যাৎসিনির অবদান খুব তাৎপর্যপূর্ণ ইটালির ক্ষেত্রে। ম্যাৎসিনির পর আমরা যার কথা বলবো, যিনি ইটালিকে প্রকৃতপক্ষে ঐক্যবদ্ধ করতে সমর্থ হলেন, তিনি হলেন ক্যামিলো বেনসো ডি ক্যাভুর। আমরা ক্যাভুর বলেই বিশেষভাবে জানি। ক্যাভুর তিনি অলরেডি বলে দেওয়া ভালো যে রিসোর্জিমেন্টো বলে একটা পত্রিকা, তার তিনি আবার সম্পাদকও ছিলেন। 1852 খ্রিস্টাব্দে পিডমন্ট সার্ডিনিয়া তার প্রধানমন্ত্রী। পিডমন্ট সার্ডিনিয়া সম্পর্কে একটু বলা উচিত যে 1815 খ্রিস্টাব্দে যখন ইটালি 8টা ভাগে বিভক্ত হলো, একটা দেশ যখন ভৌগোলিক সংজ্ঞার দেশে পরিণত হলো, একমাত্র পিডমন্ট সার্ডিনিয়া, সেখানেই চলত ইতালীয়দের শাসন। সেই পিডমন্ট সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী হলেন 1852 খ্রিস্টাব্দে। প্রধানমন্ত্রী হয়েই তিনি বাস্তববাদী রাজনীতির প্রবক্তা, স্বপ্নবিলাসী নন তিনি। তাই তিনি পিডমন্টকে ইতালীয় ঐক্য আন্দোলনের নেতৃত্বে বসাবার উদ্যোগ গ্রহণ করলেন। তাই সশক্তিকরণ শুরু হলো। প্রথম স্টেপ ছিল তার পিডমন্ট সার্ডিনিয়াকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা, এবং তাই তিনি একাধিক সংস্কার উদ্যোগ গ্রহণ করেছিলেন কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, বাণিজ্য ক্ষেত্রে, সর্বত্রই। এবং পিডমন্ট সার্ডিনিয়া হয়ে উঠল প্রকৃতপক্ষে ইতালীয়দেরকে নেতৃত্ব দেওয়ার, অর্থাৎ ইতালির ঐক্য আন্দোলন নেতৃত্ব দেওয়ার এক শক্তিশালী কেন্দ্ররূপে আত্মপ্রকাশ করল পিডমন্ট সার্ডিনিয়া। এবং এই দূরদর্শী ক্যাভুর তিনি উপলব্ধি করলেন 1854 আমরা জানি যে শুরু হয়েছে ক্রিমিয়ার যুদ্ধ। এই ক্রিমিয়ার যুদ্ধ সম্পর্কে তার স্পষ্ট বক্তব্য একবারে, আউট অফ দিস মাড ইটালি উইল বি মেড, আউট অফ দিস মাড ইটালি উইল বি মেড। দিস মাড মিনস দ্য মাড অফ ক্রিমিয়া, অর্থাৎ ক্রিমিয়ার মাটি থেকেই নব ইতালির জন্ম হবে। তিনি উপলব্ধি করলেন, দূরদৃষ্টি তার, এটা রাজনৈতিক তার দূরদর্শিতা। এবং তিনি সার্ডিনীয় বাহিনী নিয়ে যোগদান করলেন কোন পক্ষে? না ইংল্যান্ড, তুরস্ক, ফ্রান্স যে পক্ষে। লক্ষ্য কি তার? না ফ্রান্সকে তার চাই। কি লক্ষ্য তার? না ইতালির এই আঞ্চলিক প্রশ্নটিকে আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপন এবং সমর্থন আদায়। স্বাভাবিক কারণেই ক্রিমিয়ার যুদ্ধ যখন শেষ হলো, প্যারিসে শান্তি সম্মেলন 1856, সেই প্যারিসের শান্তি সম্মেলনে একই টেবিলে ফ্রান্সের সম্রাট, ইংল্যান্ডের প্রতিনিধি, স্বাভাবিক কারণেই তিনি সুযোগ নিলেন এবং ইতালির যে প্রশ্নটি, স্বাধীনতার প্রশ্নটি উত্থাপন করলেন এবং সমর্থন আদায় করলেন ফ্রান্সের সম্রাট তৃতীয় নেপোলিয়নের। এইটাই হচ্ছে ক্রিমিয়া যুদ্ধে তার যোগদানের সবচেয়ে কূটনৈতিক সাফল্য। ক্রিমিয়া যুদ্ধে যোগদানের পরেই তিনি 1858 তৃতীয় নেপোলিয়নের সঙ্গে, অর্থাৎ ফ্রান্সের সঙ্গে চুক্তি করে ফেললেন, প্লম্বিয়ার্সের চুক্তি। দেখো প্লম্বিয়ার্স 1858, এই প্লম্বিয়ার্সের চুক্তিতে আসল কি? আসলে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে ফ্রান্সের সাহায্য লাভ, এই শর্তে তিনি প্লম্বিয়ার্সের চুক্তি করলেন। প্লম্বিয়ার্সের চুক্তির পরেই শুরু হয়ে গেল ক্যাভুরের আসল প্রত্যক্ষ উদ্যোগ, তা হলো যুদ্ধ, অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ। অস্ট্রিয়ার বিরুদ্ধে 1859 দুটো যুদ্ধ, ম্যাজেন্টা এবং সালফেরিনো, এই দুটো যুদ্ধেই ইটালীয় বাহিনী জয়লাভ করল। সাহায্য করল কে? ফরাসি বাহিনী।
কিন্তু তৃতীয় নেপোলিয়নের তখন ঘুম ভেঙেছে। অর্থাৎ ফ্রান্স সংলগ্ন একটি দেশ শক্তি নিয়ে আত্মপ্রকাশ করুক, এইটা তার বিড়ম্বনার কারণ হতে পারে। তাই তিনি সরে এলেন, প্লম্বিয়ার্সের চুক্তি থেকে সরে এলেন 1859 এবং অস্ট্রিয়ার সঙ্গে চুক্তি করলেন, তার নাম ভিল্লা ফ্রাঙ্কা চুক্তি। ভিল্লা ফ্রাঙ্কা চুক্তির অর্থ ভালো করে বুঝে নাও। ভিল্লা ফ্রাঙ্কা চুক্তির অর্থ হচ্ছে প্লম্বিয়ার্সের চুক্তি লঙ্ঘন। অর্থাৎ পিডমন্ট সার্ডিনিয়া থেকে ফ্রান্স সরে গেল অস্ট্রিয়ার দিকে। অস্ট্রিয়া হচ্ছে ইতালির বড় শত্রু। তো এই যুদ্ধের পরে খানিকটা অঞ্চল, অস্ট্রিয়ার অধীন যে অঞ্চলগুলি ছিল সেগুলি যুক্ত হলো ইটালির সঙ্গে, অর্থাৎ ইটালি নয়, তখন পিডমন্ট সার্ডিনিয়ার সঙ্গে যুক্ত হলো। অর্থাৎ আস্তে আস্তে ইতালির ঐক্যের যে প্রশ্নটি সেটি সাফল্য পেতে শুরু করল। অন্যদিকে আমরা জানি যে টাস্কানি, পার্মা, মডেনা সহ এই সমস্ত অঞ্চল শুরু হয়ে গেল, জাতীয়তাবাদী আন্দোলন, বিদ্রোহ শুরু হয়ে গেল। ফলে খুব গুরুত্বপূর্ণ ঘটনা এটা যে আরও পথ প্রশস্ত হলো। অন্যদিকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল, সেটা বলা উচিত। সেটা হলো 1860 খ্রিস্টাব্দ। ইটালির আর এক জাতীয়তাবাদী নেতা, তিনি হলেন গ্যারিবল্ডি। এই গ্যারিবল্ডি তিনি লাল কোর্তা বাহিনী গঠন করেছেন। লাল কোর্তা বাহিনী নিয়ে সিসিলি এবং নেপলস তিনি দখল করেছেন। তাহলে কেমন চিত্র হয়? ইটালি উত্তর থেকে, অর্থাৎ পিডমন্ট সার্ডিনিয়া উত্তর থেকে ক্রমশ ঐক্যবদ্ধ করে চলেছেন ক্যাভুর। অন্যদিকে দক্ষিণে নেপলস, সিসিলি জয় করে গ্যারিবল্ডি ক্রমশ ইটালিকে ঐক্যবদ্ধ করার দিকে, অর্থাৎ উত্তর দিকে এগোচ্ছেন তিনি। আর ক্যাভুরের লক্ষ্য ক্রমশ দক্ষিণ দিকে এবং সমগ্র ইতালিকে ঐক্যবদ্ধ করা। ঠিক এমন সময় কূটনৈতিক দিক থেকে বিজ্ঞ, বিশেষ সফল কাউন্ট ক্যাভুর তিনি করলেন কি? তিনি পিডমন্ট রাজ ভিক্টর ইমানুয়েলকে সামনে আনলেন এবং তার কূটনীতির পাঁকে পড়লেন, অর্থাৎ কূটনীতির খপ্পরে পড়লেন বলতে পারি আমরা গ্যারিবল্ডি। অন্যদিকে স্বয়ং গ্যারিবল্ডি তিনি ছিলেন উদার হৃদয়ের মানুষ। বৃহত্তর স্বার্থে নেপলস এবং সিসিলি এই দুটি অঞ্চল তিনি তুলে দিলেন ভিক্টর ইমানুয়েলের হাতে। অর্থাৎ উত্তর ইতালি সংঘবদ্ধ হয়েছিল কাউন্ট ক্যাভুরের নেতৃত্বে, অন্যদিকে দক্ষিণ ইতালি ঐক্যবদ্ধ হয়েছিল গ্যারিবল্ডির লাল কোর্তার বাহিনীর মাধ্যমে। এবং আলটিমেটলি 1861 18 ফেব্রুয়ারি তুরিনে এক সম্মেলনে ভিক্টর ইমানুয়েলকে ঐক্যবদ্ধ ইটালির প্রথম শাসক রূপে ঘোষণা করা হয়। কিন্তু তখনও পর্যন্ত ইটালির ভেনেসিয়া এবং রোম পিডমন্ট সার্ডিনিয়ার সঙ্গে যুক্ত হয়নি। ভেনেসিয়া ছিল অস্ট্রিয়ার অধীনে আর রোম ছিল ফ্রান্সের অধীনে। গ্যারিবল্ডি তিনি তার দখলীকৃত অঞ্চল সমর্পণ করে নভেম্বরে ক্যাপ্রেরা দ্বীপে স্বেচ্ছা নির্বাসন নিয়েছিলেন, রাজনৈতিক নির্বাসন নিয়েছিলেন। আর 1861 খ্রিস্টাব্দে তুরিনে ভিক্টর ইমানুয়েল ঐক্যবদ্ধ স্বাধীন ইতালির প্রথম রাজা ঘোষিত হন। 1866 খ্রিস্টাব্দ স্যাডোয়ার যুদ্ধ, সেই স্যাডোয়ার যুদ্ধে পরাস্ত হয়েছিল অস্ট্রিয়া এবং তারপরে ইটালি এই যুদ্ধের পরেই ভেনেসিয়া অর্জন করল। আর
1870 খ্রিস্টাব্দে 1870-তে সেডানের যুদ্ধে ফ্রান্স পরাস্ত হয়েছিল এবং এই যুদ্ধের পর ইটালির সঙ্গে রোম যুক্ত হলো, অর্থাৎ ইটালি এক সম্পূর্ণ জাতি রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করল। আর ক্যাভুর 1861 খ্রিস্টাব্দেই তিনি মারা গিয়েছিলেন। স্বভাবতই এখানে একটি প্রশ্ন তোমাদের, যে ইতালির ঐক্যের প্রশ্নে ম্যাৎসিনি সফল হলেন না, সফল হলেন কে? ক্যাভুর। তাহলে ক্যাভুর এবং ম্যাৎসিনি তাদের যে আদর্শগত পার্থক্য কোথায় সেটি, এবং ক্যাভুরের সাফল্যের কারণগুলি কি, এগুলো তোমাদেরকে একটু গুরুত্ব দিয়ে ভাবতে হবে। নেক্সট আমরা চলে আসব জাতি রাষ্ট্ররূপে জার্মানির আত্মপ্রকাশ। 1871 সাল। জার্মানি আমরা দেখিয়েছি যে জার্মানি অনেকটা পথ হেঁটে পৌঁছেছে 1871 খ্রিস্টাব্দে, ফ্র্যাঙ্কফুর্টের সন্ধিতে পৌঁছেছে। কিরকম? 1815 খ্রিস্টাব্দ, সেই ভিয়েনা বন্দোবস্ত, সমস্ত জার্মান রাজ্যগুলো নিয়ে তৈরি হলো জার্মান বুন্ড, এবং সেই জার্মান বুন্ডের সভাপতি ম্যাটারনিক। এবং আমরা আগের ক্লাসে পড়েইছি যে জার্মানির যে বিশ্ববিদ্যালয়গুলি, সেখানে ছাত্র পড়ুয়াদের মধ্যে, শিক্ষকদের মধ্যে যে জাতীয়তাবাদী আন্দোলন, উদারনৈতিক আন্দোলন, তাকে স্তব্ধ করার জন্য 1819 খ্রিস্টাব্দে কার্লসবার্গ ডিক্রি ঘোষণা করেছিলেন। কার্লসবার্গ ডিক্রি ঘোষণা করেছিলেন এবং তার প্রতিবাদে ক্রমশ জার্মানদের মধ্যে আত্মসচেতনতা বোধ জাগ্রত হতে শুরু করল। এবং 1820-30-এর দশকে প্যান জার্মানিজম, অর্থাৎ সর্ব জার্মানবাদ, একটা ভাববাদী আন্দোলন শুরু হলো, মনস্তাত্ত্বিক আন্দোলন। সেখানে মূলত লেখক, সাহিত্যিক, ঐতিহাসিকরা এগিয়ে এলেন এবং জার্মান রাজ্যগুলির যে ঐতিহ্য, জার্মানদের যে শক্তি, তাতে গুরুত্ব দিলেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ঘোষণা হলো যে জার্মান মাত্রই প্রত্যেকের ঐক্যবদ্ধ হওয়ার অধিকার রয়েছে। কেমন যাচ্ছিল জার্মানরা ছিল ইউরোপে, কিন্তু জার্মানি ছিল না। তাই প্যান জার্মানিজম, এটা জার্মানির ঐক্য আন্দোলনের ভাববাদী ভিত্তি, মানসিক প্রস্তুতি হচ্ছে এই প্যান জার্মানিজম। 1819 খ্রিস্টাব্দ, আমরা জানি কে.জি. ম্যাসন, তিনি অর্থনীতিবিদ। তিনি তৈরি করলেন জোলভেরেইন। এটি একটি শুল্ক সংঘ। 1834-34-এর মধ্যে 17টি জার্মান রাজ্য অন্তর্ভুক্ত হলো। কি নিয়ম করলো? যে জার্মান রাজ্যগুলির মধ্যে আন্তঃশুল্ক থাকবে না, অবাধ বাণিজ্য। অর্থাৎ জার্মান রাজ্যগুলির মধ্যে অর্থনৈতিকভাবে মিলনের যেমন পথ প্রশস্ত হলো, তেমনি আর্থিক সমৃদ্ধিরও পথ তৈরি হলো। খুব মন দিয়ে শোনো, জোলভেরেইনটা কেবল একটা শুল্ক সংঘ নয়। জোলভেরেইন আসলে জার্মানদের অর্থনৈতিক ঐক্যের পথ তৈরি করল এবং একই সঙ্গে আর্থিক সমৃদ্ধিরও পথ দেখালো, দুটো দিক। তাই আমাদের অর্থনীতিবিদ, ব্রিটিশ অর্থনীতিবিদ কেইন্স বলেছেন যে রক্ত ও লৌহনীতির আগেই, অর্থাৎ ব্লাড অ্যান্ড আয়রন পলিসির আগেই জার্মানির ঐক্য প্রক্রিয়া শুরু হয়ে গেছে কোল অ্যান্ড আয়রন পলিসি কেন্দ্র করে, কোল অ্যান্ড আয়রন পলিসি কেন্দ্র করে। অর্থাৎ জোলভেরেইন হচ্ছে তার ভিত্তি। জোলভেরেইন জার্মান রাজ্যগুলোর মধ্যে পারস্পরিক যে অর্থনৈতিক একত্ববোধ, কুকুরের যে গলাবন্ধি বলি আমরা, তিনি তাকে চিহ্নিত করে তাকে তিনি বর্জন করলেন। অর্থাৎ ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্ট ব্যর্থ হলো, কিন্তু ব্যর্থ হলেও ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্ট হলো জার্মান জাতীয়তাবাদের প্রথম প্রস্ফুটিত পুষ্প। অর্থাৎ জার্মান জাতীয়তাবাদের প্রথম, বলছি, প্রস্ফুটিত পুষ্প, অর্থাৎ জাতীয়তাবাদের
ফুল ফুটল ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্টকে ঘিরে। অনেক নিন্দা রয়েছে, বৃদ্ধাদের সংগঠন রূপে নিন্দা করা হয়েছে, কার্ল মার্কস বলেছেন। যাই হোক, ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্ট ব্যর্থজয়ী হয়ে গেল। বিকল্প পথ হিসেবে বিকল্প এক রাজনৈতিক ফিলসফির সন্ধান দিলেন, তিনি হলেন অটো ভন বিসমার্ক। অটো ভন বিসমার্ক তিনি 1862 খ্রিস্টাব্দে প্রাশিয়ার প্রধানমন্ত্রী। খুব মন দিয়ে শুনতে হবে, প্রাশিয়ার তিনি চ্যান্সেলর হলেন, জার্মানির নয়, জার্মানি তখন তৈরি হয়নি, প্রাশিয়ার তিনি হলেন প্রধানমন্ত্রী। এবং বিসমার্ক তিনি আসলে একইভাবে বাস্তব রাজনীতির অনুগামী, এবং তিনি ঘোষণা করলেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমস্যার সমাধান সম্ভব নয়, সমাধান সম্ভব রক্ত এবং লৌহ নীতি দিয়ে। এটাই বলি আমরা তার রক্ত লৌহ নীতি। রক্ত লৌহ নীতি মানে আসলে হলো সামরিক শক্তির প্রয়োগ। সামরিক শক্তির প্রয়োগের মাধ্যমে জার্মান সমস্যার সমাধান সম্ভব, কোনো গণতান্ত্রিক আলোচনা, কোনো বক্তৃতা এর মাধ্যমে সম্ভব নয়, তিনি তার নীতিতে স্পষ্ট করলেন। এরপরে এই নীতির তিনি কিভাবে প্রয়োগ করলেন? এই নীতির প্রয়োগ ঘটিয়েছেন তিনি তিনটি ক্ষেত্রে। এক, দেখো 1864 ডেনমার্কের যুদ্ধ কি হয়েছিল না, ডেনমার্কের অধীন স্লেজউইগ এবং হলস্টিন স্বশাসন ভোগ্যত্ব পূর্ব চুক্তি অনুসারে, কিন্তু পরবর্তীকালে চুক্তির লঙ্ঘন হয়েছে। এই অজুহাতে বিসমার্ক তিনি ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ডেনমার্ক পরাস্ত হয়, অর্থাৎ রক্ত ও লৌহনীতির প্রথম প্রয়োগ ডেনমার্কের বিরুদ্ধে 64 খ্রিস্টাব্দ। ডেনমার্ক পরাস্ত। সাহায্য কার পেয়েছে? অস্ট্রিয়ার। বিসমার্ক সম্পর্কে একটা কথা বলা হয়, তোমাদের বলে রাখি আমি, তিনি নাকি 5টা বল সবসময় নিয়ে খেলতে পারতেন। 5টা বল, ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া, হ্যাঁ, ফ্রান্স, এবং এই 5টা বলের 3টে বল সবসময় থাকতো শূন্যে। এই তার ক্যাপাসিটি, অর্থাৎ এই 5টা রাষ্ট্র নিয়ে তিনি খেলতে পারতেন। তো ডেনমার্কের যুদ্ধে যখন হেরে গেলেন, ডেনমার্কের অস্ট্রিয়ার সঙ্গে চুক্তি হচ্ছে গ্যাস্টিনের। মজাটা দেখো একবার, ডেনমার্ক হারল, তার কাছ থেকে কেড়ে নিল স্লেজউইগ হলস্টিন, চুক্তি করছে অস্ট্রিয়ার সঙ্গে, এবং অস্ট্রিয়াকে হলস্টিন প্রদান করছেন বিসমার্ক, আর প্রাশিয়ার সঙ্গে যুক্ত হচ্ছে স্লেজউইগ। মজাটা কি এখানে? এই গ্যাস্টিনের চুক্তিকে বলা হয় পেপারড ওভার দ্য ক্র্যাকস, অর্থাৎ ফাটলের উপরে পেপার দেওয়া বলি আমরা। অর্থাৎ এইটাকে তিনি পরবর্তীকালে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধের অজুহাত হিসেবে ব্যবহার করতে চাইবেন। তাই আগাম প্রস্তুতি গ্যাস্টিনের চুক্তি। স্বাভাবিক কারণেই নেক্সট তার যুদ্ধ অনিবার্য, কেননা জার্মানির অনেকগুলি অঞ্চল, হ্যানোভার, হেস, ব্যাডেন, এই সমস্ত অঞ্চলগুলি অস্ট্রিয়ার অধীনে ছিল। তাই অস্ট্রিয়ার অধীন থেকে এই অঞ্চলগুলি না আনা পর্যন্ত জার্মানির ঐক্য অসম্পূর্ণ থাকবে। তাই 1866 ইতিপূর্বে ফ্রান্সের সঙ্গে এক চুক্তি করে বসেছেন। স্বাভাবিক কারণে ফ্রান্সের সাহায্য তিনি পাবেন। স্যাডোয়ার যুদ্ধ হচ্ছে অস্ট্রিয়ার বিরুদ্ধে। স্যাডোয়ার যুদ্ধের অনেকগুলি নাম। এটাকে বলা হয় কনিগ্রাৎসের যুদ্ধ, এটাকে বলা হয় 7 সপ্তাহের যুদ্ধ, এটাকে বলা হয় শর্টেস্ট ওয়ার ইন হিস্ট্রি অফ ইউরোপ। এই স্যাডোয়ার যুদ্ধে অস্ট্রিয়া পরাস্ত হলো। ফলে অস্ট্রিয়ার অধীন যে অঞ্চলগুলি 1866 খ্রিস্টাব্দেই প্রাগের সন্ধির মাধ্যমে সেই অঞ্চলগুলি প্রাশিয়ার সঙ্গে যুক্ত হলো। খুব মজার কথা, কিন্তু আমি বারবার কথাগুলো বলছি যে প্রাশিয়ার সঙ্গে যুক্ত হলো। ডেনমার্কের যুদ্ধ হলো 1864-এ, গ্যাস্টিনের সন্ধি 1865, স্লেজউইগ যুক্ত হচ্ছে প্রাশিয়ার সঙ্গে। স্যাডোয়ার যুদ্ধ হলো
ফলে অস্ট্রিয়ার অধীন যে অঞ্চলগুলি, ব্যাভেরিয়া, ব্যাডেন, হেজ, এই সমস্ত অঞ্চলগুলি যুক্ত হলো প্রাসিয়ার সঙ্গে প্রাগের সন্ধির মাধ্যমে 1866। অতএব দ্বিতীয় পর্ব, রক্তলোহনীতি দ্বিতীয় পর্বে সফল বিসমার্ক। রক্তলোহনীতির শেষ পর্ব, সেরানের যুদ্ধ, 1870 খ্রিস্টাব্দ। কিন্তু এর পথ তৈরি করলেন কিভাবে? একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল স্পেনে। স্পেনে সিংহাসন শূন্য, এবং স্পেনের সিংহাসন, স্পেনের মানুষ চাইলেন প্রাসিয়ার রাজবংশের কোনো ব্যক্তিকে সিংহাসনে বসাতে। একটু হিসেব দেখো, ইউরোপের ম্যাপ দিকে তাকাবে তোমরা। ইউরোপের ম্যাপ এক্ষেত্রে কি হবে দেখো, যদি ফ্রান্স মাঝে হয়, স্পেন একদিকে আর প্রাসিয়া একদিকে, তাহলে সাঁড়াশি আক্রমণে আক্রান্ত হতে পারে যে কোনো দিন। তাই ফ্রান্সের সম্রাট তৃতীয় নেপোলিয়ন তিনি কি করলেন না, প্রাসিয়ার রাজা প্রথম উইলিয়াম তিনি এমসে ভ্রমণে গেছেন। তাহলে এমসে তৃতীয় নেপোলিয়ন তার এক দূত, তার নাম কাউন্ট বেনেদিতি, তাকে তিনি প্রেরণ করলেন। কি জন্যে করলেন না, এই প্রতিশ্রুতি আদায় করতে যে স্পেনের সিংহাসনে প্রাসিয়ার রাজবংশ, তার নাম হোহেনজোলার্ন, তাহলে হোহেনজোলার্ন রাজবংশের কোনো প্রতিনিধি সিংহাসনে বসবে না। প্রথম উইলিয়াম কি করলেন, তিনি তার যে কথোপকথন হলো ফরাসি দূতের সঙ্গে, সেই কথোপকথনটি তিনি টেলিগ্রামে জানিয়ে দিলেন তার প্রধানমন্ত্রী বিসমার্ককে। বিসমার্ক কি করলেন, সেই টেলিগ্রামের ভাষাকে মানে রিস্ক্রিপ্ট করে, অর্থাৎ পুনরায় একটুকু ওলটপালট করে তিনি ছাপিয়ে দিলেন। এমনভাবে ছাপালেন যেন বেনেদিতি অপমানিত হয়েছেন। তাহলে বেনেদিতির অপমান মানে ফ্রান্সের সম্রাটের অপমান। স্বাভাবিক কারণেই লাল কাপড় দেখিয়ে যেমন ষাঁড়কে খেপানো যায়, তেমনি বিসমার্ক লাল কাপড় দেখিয়ে খেপিয়ে দিলেন তৃতীয় নেপোলিয়নকে, এবং তৃতীয় নেপোলিয়ন যুদ্ধ ঘোষণা করলেন, তার নাম সেরানের যুদ্ধ। এবং এই যুদ্ধে ব্যর্থ হলেন তৃতীয় নেপোলিয়ন, ফ্রান্স পরাস্ত হলো, এবং ফ্রান্স পরাস্ত হয়ে 71 খ্রিস্টাব্দে ফ্র্যাঙ্কফুর্টের সন্ধি করতে বাধ্য হন, 71 সাল। এবং এই ফ্র্যাঙ্কফুর্টের সন্ধিতে পূর্ণ জার্মানি আত্মপ্রকাশ করল। এবং আমরা জানি যে 1871 খ্রিস্টাব্দে এই ফ্র্যাঙ্কফুর্টের সন্ধিটি বিসমার্ককে জার্মানির প্রভু করে তুলল। জার্মানির প্রভু, মাস্টার অফ জার্মানি, বিসমার্ক বিকেম দ্য মাস্টার অফ জার্মানি। আর কি হলো না, জার্মানি ইউরোপের প্রভুত্ব অর্জন করল, অর্থাৎ জার্মানি বিকেম দ্য মাস্টার অফ ইউরোপ। সুন্দর, চমৎকার একবারে, যে ফ্র্যাঙ্কফুর্টের সন্ধির হচ্ছে এই তাৎপর্য, জাতি রাষ্ট্ররূপে জার্মানির আত্মপ্রকাশ। এখন বিসমার্কের এখানে গুরুত্বপূর্ণ বিষয় যে বিসমার্কের রক্তলোহনীতির মাধ্যমেই কি জার্মানি ঐক্যবদ্ধ হয়েছিল? যদি প্রশ্ন পড়ে এরকম, তখন আমরা কেমন ভাবতে পারবো? অর্থাৎ জার্মানির ঐক্য একটা প্রক্রিয়া, একটা প্রসেস। সেই প্রসেসের যে কালমিনেশন, অর্থাৎ চূড়ান্ত পর্যায়ের দিকে ছিলেন বিসমার্ক, কিন্তু তার যে ভিত্তি রচিত হয়েছে সেখানে রয়েছে আমাদের প্যান জার্মানিজম, জোলভেরেইন এবং ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্ট। অনেকেই বলেন যে জার্মান রাজ্যগুলো ঐক্যবদ্ধ হলো নাকি জার্মানির প্রাসীয়করণ হলো। বিতর্কিত কোশ্চেন, অর্থাৎ খুব চমৎকার কোশ্চেন এটি। বাস্তবিকেই হ্যাঁ, জার্মান রাজ্যগুলির প্রাথমিক পর্বে অবশ্যই প্রাসীয়করণই হয়েছিল, কিন্তু জার্মান সত্তা ক্রমশ প্রবল হতে হতে অবশ্যই একটি শক্তিশালী জার্মানি রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করল। নেক্সট আমরা যাব অটোমান সাম্রাজ্য ও বলকান জাতীয়তাবাদ। আমরা আগের ক্লাসেই পড়িয়েছি যে বলকান জাতীয়তাবাদ, অটোমান তুরস্ক দখল করে অটোমান তুর্কিরা যে চতুর্দশ শতক
চতুর্দশ শতকে যে সাম্রাজ্য স্থাপন করলো এবং স্থায়ী হলো 20th সেঞ্চুরি, আমরা বলতে পারি একবারে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত। এই অটোমান সাম্রাজ্য চতুর্দশ শতক থেকে একবারে চলল প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত। বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্য ভেঙে চুরমার হয়ে গেল। এই সাম্রাজ্য অদ্ভুত একবারে। এই সাম্রাজ্য আমরা দেখেছি যে সাউথ ইস্ট ইউরোপ অর্থাৎ দক্ষিণ পূর্ব ইউরোপ, সঙ্গে ছিল পশ্চিম এশিয়া, আর সঙ্গে ছিল নর্থ আফ্রিকা। ভাবো একবার, আফ্রিকা, এশিয়া, ইউরোপ, এই 3 মহাদেশে সাম্রাজ্যের বিস্তার। এই সাম্রাজ্যে ভেতর থেকে যে ঘুণ ধরেছিল তার অনেক প্রমাণ রয়েছে। তার যে সমস্যাগুলো আমরা জানি, তুরস্কের যে সমস্যা, অর্থাৎ তুরস্কের মধ্যযুগে যে অটোমান সাম্রাজ্য বলছি আমরা, তার সমস্যা কি না তরুণ তুর্কি আন্দোলন। তার সমস্যা হেটাইরিয়া ফিলিকে বলেছি আমরা গ্রিসের আন্দোলন, আগেই পড়েছি আমরা। তার সমস্যা সর্বস্লাভ আন্দোলন, তার সমস্যা ক্রিমিয়ার যুদ্ধ এবং অবশ্যই বলকান যুদ্ধ। তো আমরা দেখে নিই প্রথমেই যে সর্বস্লাভ আন্দোলন কি। অর্থাৎ স্লাভ একটা জাতি, তাদের যে আত্মনিয়ন্ত্রণ অধিকার লাভের যে প্রয়াস, সেইটা হচ্ছে স্লাভ আন্দোলন। এবং এই স্লাভ আন্দোলনের ক্ষেত্রে বলতে পারি আমরা 1848 এই সময় অস্ট্রিয়ার প্রাগে প্রথম প্যান স্লাভ মুভমেন্ট, সর্বস্লাভ আন্দোলন। এবং 1867 দ্বিতীয় আলেকজান্ডার তিনি প্যান স্লাভ কনফারেন্সের আয়োজন করেছিলেন। ফলে কি হয়েছিল, স্লাভরা ক্রমশ শক্তিশালী হচ্ছে, আর যতই শক্তিশালী হচ্ছে অটোমান সাম্রাজ্যের ততই দুর্বলতা প্রকট হচ্ছে। তাহলে একদিকে স্লাভ আন্দোলন, অন্যদিকে কি হলো না বলকান যুদ্ধ। আমরা আগেই পড়ালাম যে বলকান হচ্ছে পার্বত্য অঞ্চল, এখানে অনেকগুলি দেশ নয়, সেই দেশগুলির মধ্যে জাতীয়তাবাদ জাগ্রত হয়েছে। এবং আমরা জানি গ্রিস, রোমানিয়া, বুলগেরিয়া, সার্বিয়া, এই কয়েকটা দেশ মিলে তৈরি করলো বলকান লীগ এবং তুরস্কের বিরুদ্ধে লড়াই করতে শুরু করলো। এবং আমরা জানি যে বলকান যুদ্ধ পরপর দুটো হয়েও গেল, 1912-13 এবং 1913 খ্রিস্টাব্দ। বলকান যুদ্ধ প্রমাণ করে যে তুরস্ক দুর্বল হয়ে পড়েছে। এবং তুরস্ক, রাশিয়ার জার প্রথম নিকোলাস, তিনি তো তুরস্ককে একদম বলেই ফেললেন সিক ম্যান অফ ইউরোপ, ইউরোপের রুগ্ন মানুষ, সংস্কার নেই, চতুর্দিকে আন্দোলন, বিক্ষোভ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আবার তরুণ তুর্কি আন্দোলন, তুরস্কের ভেতর একটা গণ্ডগোল, যেহেতু আধুনিক সংস্কার নেই, মধ্যযুগীয় সংস্কারে পড়ে রয়েছে তুরস্ক, তাই তার বিরুদ্ধে একটা আন্দোলন শুরু হয়ে গেল। সেটা হচ্ছে আমাদের মুস্তাফা কামাল পাশাও ছিলেন সেখানে, তরুণ তুর্কি আন্দোলন, এনভার পাশা, কামাল পাশারা ছিলেন। এখন আলোচনা করব আমরা ক্রিমিয়ার যুদ্ধ। ক্রিমিয়ার যুদ্ধ, রাশিয়ার একদম নিচে দেখবে ক্রিমিয়া। ক্রিমিয়ার যুদ্ধ, ক্রিমিয়াটা খুব স্ট্র্যাটেজিক জায়গায় একটা অবস্থিত। এই ক্রিমিয়ার যুদ্ধের প্রসঙ্গে যেটা বলতে চাই, কেমন পরীক্ষায় পড়ে যে ক্রিমিয়া যুদ্ধের কারণ কি, ক্রিমিয়া যুদ্ধের তাৎপর্য কি, কেন ইউরোপের ইতিহাসে ক্রিমিয়া যুদ্ধকে বলা হয় জলবিভাজিকা, হোয়াট আর সেড ইন হিস্ট্রি অফ ইউরোপ, কেন বলা হয়। তো ক্রিমিয়া যুদ্ধের বলতে একটা তোমাদের বলি, সেটা হচ্ছে যে ওখানে যে গ্রোটের গির্জা, অর্থাৎ একটি খ্রিস্টান চার্চ রয়েছে, তার নাম গ্রোটের গির্জা বলি আমরা, সেই গির্জার চাবি দখল, দু রকমের পুরোহিত সেখানে, যাজক রয়েছে, ল্যাটিন যাজক এবং গ্রিক যাজক। ল্যাটিন যাজক তার পিছনে রয়েছে ফ্রান্স, আর গ্রিক যাজক তার পিছনে রয়েছে রাশিয়া। তো ক্যাপিচুলেশন 1740 সালে ক্যাপিচুলেশন চুক্তির মাধ্যমে ফ্রান্সের নিয়ন্ত্রণে রয়েছে গির্জাটি। কুচুক কাইনারডির চুক্তি 1774, এই চুক্তির মাধ্যমে গ্রোটের গির্জার চাবি এলো রাশিয়ার। 1852-তে তৃতীয় নেপোলিয়ান ফরাসি সম্রাট রূপে নজর দিলেন গ্রোটের গির্জার এবং চাবি তিনি অর্জন করলেন ল্যাটিন যাজকদের পক্ষে।
প্রত্যুত্তর রাশিয়া কি দিলেন? রাশিয়া তুরস্কের দুটি অঞ্চল মোল্দাভিয়া এবং ওয়ালাচিয়া দখল করে নিলেন। অর্থাৎ অস্থিরতা শুরু হলো। অটোমান যে সাম্রাজ্য, সেখানে এক নতুন অস্থিরতা। স্বাভাবিক কারণেই এর পরিপ্রেক্ষিতে তুরস্ক যুদ্ধ ঘোষণা করল রাশিয়ার বিরুদ্ধে। ইউরোপীয় দেশগুলি যাদের স্বার্থ জড়িয়ে ছিল, তারা উদ্যোগ নিলেন এবং ভিয়েনা নোট তৈরি করল। সেই নোট রাশিয়াকে দেওয়া হলো, রাশিয়া নোট প্রত্যাখ্যান করল। ফলে 1854-এ ইংল্যান্ড ফ্রান্স যুদ্ধে জড়িয়ে গেল তুরস্কের পক্ষ নিয়ে। রাশিয়া পরাস্ত হলো। তাহলে ক্রিমিয়ার যুদ্ধ বলছি আমরা 54 থেকে 56, এই ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার পরাজয়, অন্যদিকে জোট শক্তির জয় নানান দিক খুলে দিল। দুর্বল তুরস্ক বা অটোমান সাম্রাজ্য তার অখণ্ডতা রইল। রাশিয়া পরাস্ত হল। রাশিয়া তার যে বিদেশ নীতির অভিমুখ, রাশিয়া পাল্টাতে বাধ্য হল। অন্যদিকে পিডমন্ট সার্ডিনিয়া যোগদান করেছিল। এই যুদ্ধের পরেই নতুন ইতালির উত্থানের পথ প্রশস্ত হল। আমরা জানি লেডি উইথ দ্য ল্যাম্প, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তাঁর যে সেনা শিবিরে শুশ্রূষার কাজ, তাকে ভিত্তি করে সারা পৃথিবী প্রথম দেখল যে নার্সিং এর দৃষ্টান্ত। অবশ্যই এই যুদ্ধ এই কারণেই বলা হয় ওয়াটার সেড ইন ইউরোপ হিস্ট্রি, এই কারণেই বলা হয় কেননা এই ক্রিমিয়ার যুদ্ধ উৎসমুখ করে দিয়েছিল ইউরোপীয় ইতিহাসের নানান স্রোত, নানান দিক খুলে দিয়েছিল। আজ আমরা তাহলে লাস্ট এই চ্যাপ্টারের একটা অংশ আছে, সেটা হলো দ্বিতীয় আলেকজান্ডারের এডিক্ট অফ ইমানসিপেশন, অর্থাৎ ভূমিদাস মুক্তি আইন। ভূমিদাস মুক্তি আইন 1861 খ্রিস্টাব্দ। তিনি এই আইনটি পাশ করে রাশিয়ার যে ভূমিদাস ছিল, প্রায় 40 মিলিয়ন ভূমিদাস, আইনের খোঁচায় তিনি সমস্ত ভূমিদাসকে স্বাধীন কৃষকের মর্যাদা দিলেন। তাহলে এডিক্ট অফ ইমানসিপেশন বা ভূমিদাস মুক্তি আইন রাশিয়াকে কি করল না, রাশিয়াকে নিছক যে ভূমিদাস, এই ভূমিদাস প্রথা থেকেই মুক্ত করেছিলেন তাই নয়, দ্বিতীয় আলেকজান্ডার এই আইনটির মাধ্যমে রাশিয়ার জুড়ে যে কালিমা ছিল, রাশিয়ার বিরুদ্ধে সমস্ত ইউরোপীয়দের যে অভিযোগ ছিল, সেই অভিযোগ এবং কালিমা থেকে রাশিয়াকে মুক্ত করতে পারলেন। তাই তাকে বলা হয় মুক্তিদাতা জার। কিন্তু এই আইনে কৃষকরা অর্থাৎ ভূমিদাসরা, যারা স্বাধীন কৃষক হলো, তারা জমি পেল, সেই জমি তাৎক্ষণিক যে মূল্য, সেই তাৎক্ষণিক মূল্য থেকে অনেক গুণ বেশি মূল্য তাদের বহন করতে হচ্ছিল 49টি কিস্তিতে 6% সুদে। তারা এলো মিরের অধীনে, অর্থাৎ জমি পেল ঠিকই, কিন্তু সেই জমির উপর পূর্ণ স্বাধীনতা পেল না। মাথায় চেপে গেল 49টি কিস্তির বোঝা। অতএব ঐতিহাসিক গ্রেনভিল তিনি এই ভূমিদাস মুক্তি আইনকে বলেছেন ক্রুয়েল জোক, অর্থাৎ নিষ্ঠুর পরিহাস। কেন নিষ্ঠুর পরিহাস? না, আইনিভাবে স্বাধীন হয়েছে,
ভূমিদাসরা, কিন্তু অর্থনৈতিকভাবে হয়নি। তাহলে এই যে বৈষম্য, এর কারণেই তিনি একে তিনি বলেছেন যে নিষ্ঠুর পরিহাস। তবুও বলতে পারি আমরা যে ভূমিদাস মুক্তি আইন দ্বিতীয় আলেকজান্ডারের এক গুরুত্বপূর্ণ সংস্কার, যা অবশ্যই রাশিয়াতে কৃষিক্ষেত্রে আধুনিকীকরণের পথ প্রশস্ত করেছিল। এখন এই যে আমরা দুটি পর্বে তৃতীয় অধ্যায় যে শেষ করলাম, এই তৃতীয় অধ্যায়ের সেকেন্ড যে পর্যায়টি আমরা, সেই পর্যায়ে তোমাদের গুরুত্বপূর্ণ যে কোশ্চেন কয়েকটি, যেমন তোমরা দেখাবে যে কিভাবে ইটালির ঐক্যে ক্যাভুর অবদান রেখেছেন। তেমনি দেখাবে তোমরা যে বিসমার্ক কিভাবে তার এই দৃঢ় নীতি নিয়ে জার্মান রাজ্যকে ঐক্যবদ্ধ করতে সফল হয়েছিলেন। তোমরা দেখাবে যে দ্বিতীয় আলেকজান্ডারের এডিক্ট অফ ইমানসিপেশন কতখানি তাৎপর্যপূর্ণ, এর মূল ধারাগুলি কী ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমরা দেখাবে যে ক্রিমিয়ার যুদ্ধ কেন ঘটল। ক্রিমিয়ার যুদ্ধ কি নিতান্তই একটা গির্জার চাবি দখলে লড়াই ছিল, নাকি এর গভীরে অন্যতম কারণ ছিল? ক্রিমিয়ার যুদ্ধ ইউরোপের ইতিহাসে কেন জলবিভাজিকা? ঐতিহাসিক ডেভিড টমসন এই ক্রিমিয়া যুদ্ধকে বলেছেন যে ফাম্বলিং ওয়ার, আননেসেসারি ওয়ার, অর্থাৎ এটা একটা অপ্রয়োজনীয় যুদ্ধ, নিষ্ফলা যুদ্ধ বলা হয়েছে একে। কিন্তু বাস্তবে ক্রিমিয়ার যুদ্ধ নানান ঘটনার উৎসমুখ। আর একটা জিনিস বলে রাখি আমি, এই যে জায়গাটা পড়াচ্ছি আমরা বারবার বলছি যে তোমরা প্রত্যেকটি ঘটনা, যেমন ক্রিমিয়ার যুদ্ধ, এই ক্রিমিয়ার যুদ্ধ সম্পর্কে একটা স্কেল তৈরি করো। স্কেল তৈরি করে ঘটনাগুলোকে ফিট করো যে কোন কোন ঘটনাগুলো আছে পর্যায়ক্রমে। সেই ঘটনাগুলো পরিপ্রেক্ষিতে পাশে ম্যাপ রাখো, রেখে ভাবো যে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হচ্ছে প্রত্যক্ষভাবে একটা চাবির দখল নিয়ে, বাস্তবে রয়েছে এক গভীর কারণ। ইংল্যান্ডের নীরবতা, অটোমান সাম্রাজ্য প্রশ্নে, অটোমান সাম্রাজ্যের দুর্বলতা, ফ্রান্সের গৌরবের আকাঙ্ক্ষা, পিডমন্ট সার্ডিনিয়ার নতুন ইতালি তৈরির স্বপ্ন, সব জুড়ে রয়েছে এখানে। স্বাভাবিক কারণেই ছবি আঁকো আর তথ্যগুলো দাও, দেখবে সুন্দর সুন্দর উত্তর তোমরা নিজের লিখতে পারবে। এবং ইতিহাস, বারবার বলছি, প্রত্যেকটি জিনিস, বিসমার্কের যে রক্তলোহ নীতি, বিসমার্কের যুদ্ধনীতি, কিংবা ক্যাভুরের বাস্তব রাজনীতি, এগুলোর মধ্যে তৃণমূলক গুরুত্ব কোথায়, কি তফাৎ, সাফল্য লাভ করলো তার পিছনে কি কারণ ছিল। তোমরা তথ্যগুলো দাও ভালো করে, তথ্যগুলো ভালো করে প্রয়োগ করার চেষ্টা করো, বারবার চেষ্টা করো, দেখবে ইতিহাস তোমার কাছে একটা আনন্দের সাবজেক্ট হয়ে যাবে। ইতিহাস সবাই জানি মুখস্থ, আমরা মুখস্থ করতে হয়, বড় বড় লিখতে হয়। এই ধারণাগুলো তোমরা, এই নতুন প্রজন্ম তোমরা পাল্টে ফেলবে এটাকে, যে না, ইতিহাস হচ্ছে বোঝার জিনিস, ইতিহাস মুখস্থর জিনিস নয়। ইতিহাস হচ্ছে হৃদয়ে নেওয়ার জিনিস। একবার যদি ইতিহাস গ্রহণ করতে পেরেছো, হৃদয়ে যদি একবার বোঝার ক্ষমতা তৈরি হয়ে গেছে, দেখবে তুমি নিজেই উত্তর সুন্দর তৈরি করতে পারছো। সকলকে অনেক শুভেচ্ছা, নমস্কার।